প্রধান উপদেষ্টার অতিরিক্ত দায়িত্বে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে প্রেসিডেন্ট হিসাবে সেখানে পদায়ন করতে হবে। যখনই প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির দায়িত্বে থাকবেন, তখন বাংলাদেশের সকল কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ চলে আসবে দেশপ্রেমিক বাংলাদেশিদের অধীনে এবং বাংলাদেশ হবে পূর্ণ স্বাধীন ইনশাআল্লাহ। একই সাথে যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে বর্তমান উপদেষ্টা মণ্ডলীতে যেসব দুর্বল উপদেষ্টা আছে এবং ভারতীয় ষড়যন্ত্রকারী উপদেষ্টা আছে, তাদেরকেও একই সাথে চুপুর সাথে লাথি দিয়ে বিদায় করতে হবে। তার মাঝখানে নষ্টা উপদেষ্টা আসিফ নজরুলকে বিদায় করতে হবে এবং তার পরবর্তীতে যত দুর্বল উপদেষ্টা আছে, যাদের ছবি নিচে দেখানো হয়েছে, সবাইকে আপনারা চিনেন। একজন আছে উপদেষ্টা না, সে হচ্ছে প্রধান উপদেষ্টার সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌস, তাকেও বিদায় করতে হবে। এরা দুর্বল এবং নষ্টা। তারপর এই সংস্কারের অংশ হিসাবে এবং ভারতীয় সকল জঙ্গি তৎপরতা এবং ভারতের সকল ধ্বংসাত্মক কাজ বন্ধ করতে হলে বাংলাদেশে ভারতের এখনো যত চ্যানেল আছে তা এই মুহূর্তে বন্ধ করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেনাপ্রধান হঠাৎ করে বাংলাদেশের যে উত্তেজনা শুরু হয়েছিলেন, মানে আগুনে পানি ঢালার কাজ করেছেন, এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। সেনাপ্রধান হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিতে একটি বহু চাপের প্রয়োগ বলছিলেন। সেক্ষেত্রে তিনি আবু সাঈদের পরিবারকে হোক, শহীদের স্মৃতি ফাউন্ডেশন হোক, শহীদদের পাশে যাওয়া, শহীদদের পরিবারের সাথে মিশ্রণ করা, তাদেরকে সহযোগিতা করা, বাংলাদেশের ইতিহাসে কখনো এই ধরনের কার্যক্রম এর আগে আমরা দেখতে পাইনি। সারা বাংলাদেশে হাসনাত আবদুল্লাহর ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সারা বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনীর উপরে ব্যাপক চাপ এসেছিল এবং সেনা প্রধান যে কাজটি করেছিলেন তার একটি মরিন করার জন্য, সেই কাজটিকে মরিন করার জন্য, বিলীন করার জন্য, সেই বিষয়টাকে ভুলে যাওয়ার জন্য, জনগণ এই ইস্যু থেকে ফিরে আসার জন্য যে কাজটি শুরু হয়েছে সেটা হচ্ছে শহীদ যারা হয়েছেন বিগত 24 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে, গণবিপ্লবে, সেই শহীদদের পাশে দাঁড়ানো, তাদেরকে সহযোগিতা করা, আর্থিক সহযোগিতা দেওয়া, তাদেরকে সাহায্য সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া, তাদেরকে দেখাশোনার ভার নেওয়া, এই বিভিন্ন কার্যক্রমে আমরা দেখতে পেয়েছি সেনাপ্রধান এই বিষয়টিকে ধামাচাপা বা এই বিষয়টাকে ভিন্নভাবে একটা প্রভাবিত করার জন্য এই কাজটি করেছেন। এর দুইটা কারণ আছে। সেনাপ্রধান যে কাজটি করেছেন, সারা বাংলাদেশের জনগণ এমনভাবে সক্রিয়, এমনভাবে ঐক্য তৈরি হয়েছেন যে সারা দেশের মানুষগুলা যেন সেনাবাহিনী হোক, নৌবাহিনী হোক, বিমান বাহিনী হোক, আর যে বাহিনী হোক, মানুষের এমন একটি সিম্পেথি হয়ে গেছে, মানুষের এমন একটি অবস্থান হয়ে গেছেন যে কোনো বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের জনগণ কথা বলবেন এটা না। যে কোনো বাহিনীর বিরুদ্ধে, সেনাবাহিনী হতে পারে, সে এনএসএ বাহিনী হতে পারে, ডিজিএফআইয়ের বিরুদ্ধে কথা বলতে পারে, র্যাবের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, নৌবাহিনীর বিরুদ্ধে, সব সামরিক বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের জনগণ যে কোনো মুহূর্তে কথা বলতে পারে। আর এটাকেই বাক স্বাধীনতা বলি আমরা। এটা কিন্তু সাংবিধানিক স্বীকৃতি। আমরা সংবিধান, বাংলাদেশের আইন বা সংবিধানের স্বীকৃতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে আইন স্বীকৃতি, যে আইন সিদ্ধ আছে, সেটার মধ্যে এটা কিন্তু আছে যে আমরা বাক স্বাধীনতার মধ্যে যে কাউকে কথা বলতে পারবো, যে কাউকে সমালোচনা করতে পারবো, যে কোনো ব্যক্তিকে আলোচনার মধ্যে আনতে পারবো। আমরা সারা বাংলাদেশের যে কোনো সাধারণ জনগণ, সিটিজেনশিপ, যারা বাংলাদেশের নাগরিক, যে কোনো বিষয়ে, দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলবো এবং যার তার বিরুদ্ধে কথা বলবো। এটা কিন্তু বাংলাদেশের সাংবিধানিক একটা অধিকার। এরপরে আমরা দেখতে পেয়েছি হাসনাত আবদুল্লাহর পরে যে ঝামেলাটি হয়েছিলেন, সারা বাংলাদেশে সেনাবাহিনী বিতর্কিত হয়েছে, সেনাবাহিনী হয়েছে, সেনাবাহিনীর চাপে পড়ে গেছে। এই যে অবস্থানকে পরিবর্তন করার জন্য সেনাবাহিনী হঠাৎ করে দেখতেছি সারা দেশে ভালো কাজের সাথে জড়িয়ে গেছেন, শহীদদের সাথে সংমিশ্রণ হওয়া শুরু করেছেন, শহীদদেরকে সহযোগিতা, আবু সাঈদের পিতাকে দেখলাম সহযোগিতা করলো। এইভাবে সারা বাংলাদেশে এই ইস্যুটাকে চাপা দেওয়ার জন্য নতুন ইস্যু তৈরি করা, একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে। আমরা আলহামদুলিল্লাহ এটাকে অ্যাপ্রিসিয়েট করি, এটাকে ভালো মনে করি বা এটার জন্য স্বাগত জানাই। ওয়েলকাম টু সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীকে খুবই সুস্বাগত জানায়। কিন্তু এর আরেকটি প্রতিবিপ্লবের একটা ভাব বুঝে, সেটা হচ্ছে নেগেটিভিটি। সেটা হতেও পারে, না হতে পারে। একজনের মনের ব্যাপার বা মনের বিরুদ্ধে কথা বলা বা মনে কি বলছে, একজনের নিয়াত কি হয়েছে, এটার বিষয়ে আসলে কথা বলা যায় না। কিন্তু বাংলাদেশের এই বিষয়টা একটা নতুন একটি ইতিহাস অধ্যয়ন আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী যে কাজটি করেছে, এটা হয়তো জনগণের জন্য আবার ভালো কিছু অর্জন করার জন্য, জনগণের অন্তরে গেঁথে নেওয়ার জন্য, জনগণের সিম্পেথি অর্জন করার জন্য এই কাজটি করেছেন। ভালো, আলহামদুলিল্লাহ, তাকে আরও হায়াতে তৈরি প্রদান করুক আল্লাহ। কিন্তু যদি এটা হয় জুলাই বিপ্লবকে মরিন করার জন্য, এটার প্রতি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য একটি কৌশল মাত্র। কারণ মিলিটারি সে বাংলাদেশে করবে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে, সেটাকে আসলে সম্ভব না তার পথে। এর একটি কারণ আমরা যেটা মৌলিক যে বিষয়টি দেখতে পাচ্ছি যে ভালো একটি দিক, খারাপ একটি দিক, প্রত্যেকটা কাজের আছে। তো এখানে যে কাজটি দেখতে পাচ্ছি, ভালো কিছু অর্জন করে, জনগণের সিম্পেথি অর্জন করে, এই কৌশলে সেনাবাহিনী আবার বাংলাদেশের রাজত্ব কায়েম করে শেখ হাসিনাকে পুনর্বাসন করবে, এটা একটা হতে পারে একটা ধারণা, হতে পারে একটা ভুল ধারণা, হতে পারে একটা সঠিক ধারণা, এটা করতে পারে। আবার এটাকে আবার চলমান, গতিশীল করে, গতি রেখে, ভালো রেখে, এটার পরিস্থিতি ভালো রেখে হয়তো সেনাবাহিনী বাংলাদেশের জনগণের সিম্পেথি অর্জন করতে পারে, জনগণের সাথে বন্ধুত্ব লাভ করতে পারে, জনগণের সাথে অনেক সুসংগঠিত হতে পারে, এই বিষয়টা হতে পারে। কিন্তু সেনাবাহিনী যে খারাপ কাজ করবে এটা আসলে বলা বাহুল্য। বাংলাদেশে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী পদে আছে, সারা পৃথিবীতে 27টা দেশের
রাষ্ট্রদূত যাদের ছবি নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার সাথে কথা বলার জন্য, ছবি তোলার জন্য এত ব্যস্ত হয়ে পড়ে, সেই মানুষটার সাথে দুর্নীতি করবে, দুর্ব্যবহার করবে, অগ্রাহ্য কাজ করবে, এটা আসলে সম্ভব না আমরা মনে করি। কারণ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন সেনাবাহিনী কোনো রকম জালিয়াতি করতে পারবে না, কোনো রকম সমস্যা করতে পারবে না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বাংলাদেশে রাজনৈতিকভাবে তার ফেস বাংলাদেশের মানুষ চিনেন, শুধু তাই না, পৃথিবীর ইতিহাসে কয়েকটা বিশ্ববিদ্যালয়ের তিনি চ্যান্সেলর আছেন। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে তিনি ঘুরে বেড়ান। বিভিন্ন আন্তর্জাতিক মহলে তার মিত্র বন্ধু আছেন, যারা ইলন মাস্ক বলেন, ট্রাম্প বলেন, জো বাইডেন বলেন, এই ধরনের যারা আন্তর্জাতিক মহলে যাদের পদচারণা, তাদের সাথে বাংলাদেশের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপক একটি সম্পর্ক আছে। যে কারণে চীন বলেন, রাশিয়া বলেন, আমেরিকা বলেন, যুক্তরাজ্য বলেন, যুক্তরাষ্ট্র বলেন, সব জায়গাতে, লন্ডন বলেন, মানে আমি যেটা বুঝেছি আমার ছোট্ট জ্ঞানে, তার এমন গ্রহণযোগ্যতা, ভারত এতদিন যদি অন্য কেউ হতো তাহলে ভারত এতদিন বাংলাদেশকে থামাই দিতেন, যে কোনো মূল্যে বাংলাদেশকে আবার প্রতি বিপ্লবের দিকে ছুটে ফেলতেন। কিন্তু সেটা করতে পারেনি শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটি ব্যক্তি, যিনি রাজনৈতিকভাবে বাংলাদেশে না, শুধু বিশ্বে না, কোনো জায়গায় তিনের কোনো ফেস ক্যাম্প বা ছিল না, তার কোনো গ্রহণযোগ্য ছিল না, কিন্তু আন্তর্জাতিকভাবে তিনার ব্যক্তিগতভাবে তিনি সব জায়গাতে স্বীকৃতি সিদ্ধ। তিনি সকল পৃথিবীর সব জায়গাতে, সব বিশ্ববিদ্যালয়ে বলেন, সব জায়গাতে বলেন, তার এমন একটি গ্রহণযোগ্য রয়েছে, যে মানুষটার সাথে ছবি ওঠানোর জন্য, যে মানুষটার সাথে সেলফি নেওয়ার জন্য, যে মানুষের সাথে আন্তর্জাতিক মহলের লোকরা কথা বলার জন্য অধীর আগ্রহী বসে থাকেন বা অপেক্ষা করেন, এই মানুষটাকে থামিয়ে দেওয়া, দাবিয়ে দেওয়া, এই মানুষটাকে আসলে হটিয়ে দেওয়া কোনো ক্রমেই সম্ভব না। ভারত বলেন, পাকিস্তান বলেন, চীন বলেন, অন্য কোনো দেশের কোনো কাজই এখানে হবে না। সেই কারণে বাংলাদেশে এতদিন পর্যন্ত শেখ হাসিনা পুনর্বাসন হতে পারেনি, আর পারবে না। আমরা যতটুকু দেখতে পাচ্ছি, সেনাবাহিনী যে কোনো কাজে নিজেদের ইমেজকে আবার ফিরিয়ে আনার জন্য এই কাজটি করেছেন। আমি মনে করি এটার নেগেটিভিটি না দেখে আমরা পজিটিভিটি দেখি, যে বাংলাদেশ সেনাবাহিনী সবার বন্ধু, মানুষের বন্ধু, এই দেশের সার্বভৌমত্ব রক্ষাকারী একটি গোষ্ঠী, একটি দল, একটি সংস্থা, একটা এজেন্সি। সেক্ষেত্রে আমরা এই সেনাবাহিনীকে অ্যাপ্রিসিয়েট করি, সকলকে সুস্বাগত জানাচ্ছি। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানিয়ে দিবেন যে বাংলাদেশ সেনাবাহিনী হঠাৎ করে বিতর্কিত হয়ে গেছিলেন, প্রত্যেকটা মানুষের মুখে তিনি একটি মির্জাফরের ভূমিকায় চলে গিয়েছিলেন, সেটাকে আবার মলিন করে বাংলাদেশে আবার অ্যাপ্রিসিয়েট পাওয়ার যোগ্য, এবং সেই ইস্যুটাকে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি পিছন পড়ে যাচ্ছে, চাপা পড়ে যাচ্ছে, সেটাকে ভালো মনে করছে আমরাকে, সেটাকে অ্যাপ্রিসিয়েট করে আগামীর বাংলাদেশকে ডেভেলপ করার জন্য আমরা আগামীর বাংলাদেশের সুন্দর প্রত্যাশা নিয়ে সামনে এগোতে চাই। সেই বিষয়ে আপনাদের পদচারণা, মতামত। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দিয়েছেন ইলন মাস্কের ইন্টারনেট নিয়ে, যে ইন্টারনেটটা আসবে, কোনো সরকার সেটা বন্ধ করতে পারবে না, তথ্য কক্ষিগত করে কাউকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না, বা কোনো সরকার সেটা চাইলেই ইন্টারনেট বন্ধ করে দিতে পারবে না। এটা একটা কাজ করেছেন। আগামীতে দেখা যাক ডক্টর মোহাম্মদ ইউনূস কি করবেন। তবে হ্যাঁ, আমরা যতটুকু জানতে পারছি, ডিসেম্বরে নির্বাচন হওয়া সম্ভব না। ডক্টর মোহাম্মদ ইউনূস কয়েক বছর থেকে যাবেন, এবার বাংলাদেশ সংস্কার করবেন, এবং এই দেশের মাটিতেই গণহত্যার বিচার হবে, যারা গণহত্যা করেছেন তাদের বিচার করতে হবে। সেনাবাহিনীর এই বিষয় নিয়ে আপনাদের মতামত, সকল বিষয় নিয়ে আপনাদের মতামতটা আশা করছি। সে পর্যন্ত ভালো থাকুন, আগামী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।